সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন কবি টোকন ঠাকুর। তুমি তো টোকন, যে গেঞ্জিতে লেখা হচ্ছে যে ঢাকা, কিন্তু তুমি এই অনুষ্ঠান শুরুর আগে যেটা বলছিলে যে একটা নির্দিষ্ট জায়গার বাইরে ঢাকা শহরে তোমার কাছে অচেনা মনে হয়, ঢাকা শহরে ওই অঞ্চলের মানুষও তোমাকে ঠিক নিতে পারে না। ঢাকা ইউনিভার্সিটি, শাহবাগ, নিউ মার্কেট, নীলক্ষেত, হাতিরপুল, ভূতেরগুলি, এই বাংলা মোটর পর্যন্তই আমার নিজের জীবনে বড় হওয়া যে মানে পৈতৃক বাড়ি, সেখানে আমি ছিলাম 16 বছর, আর এই অঞ্চলটার মধ্যে আছি 26 বছর। ফলে আমার জীবনে বেশিরভাগ সময়টাই কেটে গেছে এইখানে। ইউনিভার্সিটি লাইফ, এখনো ছাত্রই মনে হয় আমার নিজের মধ্যে মনে হয়। শাহবাগ দিয়ে ঘুরলেই মনে হয় যে আমি ছাত্র, কোনোটা কোনোভাবে আমি ছাত্র। এর বাইরে গেলে আমার পেশাজীবী হতে হয়, চাকরিজীবী হতে হয়, বাড়িতে ভাড়াটে হতে হয়। কিন্তু শাহবাগ অঞ্চলের মধ্যে আমার এই আইডেন্টিটি গুলো, মানে ভাড়াটেও না, মানে ওই যে ঘুরতেছি আর কিন্তু দেখা হচ্ছে। আর সদা তারণ্যর একটা জায়গা, এই যে পয়লা ফাল্গুন, বসন্ত, বর্ষা, কদম ফুল, ঢাকা শহরের এই জায়গাটাই আছে, বাকি জায়গায় নাই, নেই। এটাকে ল্যাতিন আমেরিকা মনে হয় আমার কাছে, শাহবাগ অঞ্চলটাকে মনে হয় ল্যাতিন আমেরিকা। এখানে এক ধরনের একটু নিষিদ্ধ, এর মধ্যে আবার একটু ক্রিয়েটিভিটির ব্যাপার আছে। এরা অত অর্থনৈতিক জীবনের মধ্যে যেতে চায় না, এখানেই একটা মোচড় দিয়ে পড়ে থাকে। ফলে চাকরি নিতে হলে তাকে গুলশানে যেতে হবে, মতিঝিলে যেতে হবে, বা অন্য কোথাও যেতে হবে। এমনকি কোনো বাড়িতে ভাড়াতে এসে একটা মোহাম্মদপুর চলে গেল বা মিরপুরে। কিন্তু শাহবাগ অঞ্চলের মধ্যে ওই যে তারুণ্য, ওই যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পুরোনো দিন, কারো কারোর সঙ্গে দেখা হচ্ছে। দু একটা খাম্বাকেও মনে হয় যে আমার চেনে, অনেকদিন ধরে খাম্বাটাকে দেখছি। কিন্তু এই যে ঢাকায় 26 বছর হয়ে গেল তোমার, নাকি? হ্যাঁ, হলো। কিন্তু অন্য এলাকাগুলোকে তুমি কেন, মানে সব এলাকা দরকার নেই, কিছু কিছু এলাকায় তুমি প্রবেশ করার চেষ্টা করেছিলে কিন্তু ঢুকতে পারো নাই। ভালো লাগে না। গুলশানে আমার কাজের জন্য যাই, সিনেমার জন্য নিকেতনে বা এদিকে মগবাজারে আছে কিছু এডিটিং ক্যামেরার হাউস টাউস গুলো আছে। তারপর আবাসিক পল্লী যেসব জায়গায় আছে, এর বাইরে শাহবাগ একটা চেতনা। আমি শুধুমাত্র গণ আন্দোলন বা হিসাবে সব মিলেই শাহবাগে একজন তরুণ, আমার ধারণা, আমি একটা আননোন, একটা অচেনা ছেলেকে দেখি, চুল দাড়ি আছে, আমি বুঝতে পারি এই ছেলের বয়স 30 বা 35। হঠাৎ করে দেখলাম এবং আমি বুঝতে পারি এই রাজশাহী, চট্টগ্রাম কিংবা কোনো একটা অঞ্চলে বড় হয়েছে, এখন শাহবাগে এসে গেছে ও। এরপর থেকে নিয়মিত পাওয়া যাবে, এতদিন ছিল না। তার কাছেও শাহবাগ এক ধর স্বপ্নের মতো। শাহবাগ একটা মোহময়, শাহবাগ সেই হচ্ছে যে মানে ওই সবচেয়ে বড় কথা তারুণ্যটা। সন্ধ্যের সময় দেখা যায় অসংখ্য চাকরিজীবীরা, ছেলে মেয়ে উভয়েই শাহবাগে ঘুরে ফিরে আসে। তাদের মধ্যে ওই ছাত্রত্ব ফিরে পাই, তারুণ্য। আর জীবনের তরুণ থাকতে কে না চায়। তাহলে এই যে ঢাকার যে অন্যান্য এলাকা বা ঢাকার যে এই যে শাহবাগ বা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে যতটুকু জায়গা আছে, তার বাইরের এলাকাগুলোকে তোমার সৃজনশীল এলাকা মনে হয় না? সেটা মানুষগুলোকে সৃজনশীল, তবে তা অনেকখানি গার্হস্থ্য, অনেকখানি সাংসারিক, অনেকখানি পেশাজীবীময়। কিন্তু শাহবাগে যেন পেশা নিজেই টেকে না। একটা কলা, একটা পাউরুটি আর এক কাপ চা হলে একটা তরুণ কবির একটা বেলা কেটে যায়। অন্য অঞ্চলে এটা খাবার কোনো খাবারই না। কিন্তু শাহবাগে রেস্টুরেন্টে ঢুকতে হয়। হ্যাঁ, রেস্টুরেন্টে ঢুকতে হয় এবং 300 টাকা বের হয়ে যাবে। কিন্তু শাহবাগে এখানে 16 টাকা খাওয়ার পরে আরো 10 টাকা বাকি রেখে এই ছেলেটি আবার ওই চায়ের দোকানে সারাদিন গল্পও করতেছে এবং ওখানে আরো দুজন চলে আসলো। সেখানে বসে, হ্যাঁ, সেখানে সে বদলিয়া, কামু, কাপকা, ছাত্রে বা ভ্যান গগ, পিকাসো বা আব্বাস কিরোস্তমি, মাকবাল, পৃথিবীর সমস্ত বড় বড় বিষয় সে এখানে তুলোধনা করতে পারতেছে। কাউকে সে পরোয়া করছে না। হ্যাঁ, এটাই পরোয়া। মানে যে জীবনটা সেটে গেল। হুমায়ুন স্যার একটু পরে আসবেন বাইসাইকেলে পার্কের মধ্যে থেকে, সবা ভাই আলখাল্লা পরে হাঁটতে হাঁটতে এগোচ্ছেন, এমনি সব দেখা যাচ্ছে। আইনস্টাইন এসে এঠে গেলেন, ব্যাংকক আসবেন, চারুকুলার থেকে বেরোবেন। এই যে একটা প্রবাহ। কিন্তু এই যে আরেকটা বিষয় তুমি বলছিলে যে তুমি অন্যান্য জায়গায় মানে গৃহস্থ হওয়ার চেষ্টা করেছো এই অঞ্চলের, এই এলাকাটার বাইরে গিয়ে, কিন্তু সেখানেও তুমি থাকতে পারছো না। ভালো লাগে না আসলে। সেই জায়গার লোকরা আমাকে চিনতে পারে না। আমার মনে হয় যে আমি তাদের চিনতে পারি কিছুটা, তারা আমাকে চিনতেই পারে না। শাহবাগে আসলে তুমি কি মানে বহুতল ভবনে যে থাকার চেষ্টা করেছো, মানে কোন অ্যাপার্টমেন্টে গিয়েছিলে নাকি? নানা রকমই চেষ্টা করছি, কিন্তু যেটা হয়েছে যে মানে শাহবাগে হয়তো আমার সঙ্গে একজন লোক আমার বাসায় যাবেন, ওনার নাম বিমল বাউল। ওনার লাল কাপড় চোপড় সবকিছু আলখাল্লা। এখন আমার বাসায় এলিফ্যান্ট রোডে যখন ছিল, তখন তাকে নিয়ে গেলাম।
বাড়িওয়ালা আমার বাবাকে ঝিনাইদহে ফোন করে বলেছে, আপনার ছেলে তো বাউল হয়ে যাচ্ছে, লাল কাপড় পরা করতে গিয়ে লোকজন এসে বাসায় ঢোকে। এই যে বললেন, কিন্তু এই লোকটিকে নিয়ে শাহবাগ অঞ্চলে সারাদিন যদি আমি থাকি, আমাকে কেউ প্রশ্ন করবে না, ওনাকেও করবে না, আমাকেও করবে না। কিংবা একটা যুবক ছেলে, চুল টুল অনেক বড়, এটা শাহবাগে একটু দেখা যায়। আর শাহবাগের একটা গুণগত ব্যাপার, চারুকলা ইনস্টিটিউট, জাতীয় জাদুঘর, পাবলিক লাইব্রেরি, ঢাকা বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, বাংলা একাডেমি, এইসব কারণে শাহবাগের তারুণ্যকে ধারণ করার ক্ষমতা বেশি। বাইরের অন্যান্য আবাসিক অঞ্চল, পেশাজীবী অঞ্চলটা তাদের নির্দিষ্ট ফাইল এবং এটা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ওই যে বললাম যে বদলিওয়ার আসছে, মনে হতে পারে একজন তো শাহবাগে বসে আলোচনা করতে পারবে। এই মুহূর্তে নোবেল লরিয়েট বব ডিলানের গান 3টা ছেলে গাচ্ছে, হ্যাঁ, চোখের সামনে তাদের মতো করে গিটারে গাচ্ছে। এখন এই দৃশ্যটা কোথায় পাবো? মানে অন্য কোথাও পাওয়া যাবে না। বা একজন লোক জীবন দাসের উপর ডকুমেন্টারি করার কথা ভাবছে, জীবন দাসের বইটা নিয়ে বসে আছে, হয়তো পাশে আরেকজন আসলো, একজন পেইন্টার, তার উপরে পড়ে কিংবা পড়ে না, সে ভাবতেছে ভ্যান গগের কথা ভাবতেছে, জয়নুল আবেদিনের কথা ভাবতেছে। এই সব মিলে শাহবাগে সবসময় উৎসব। সুজিরা বলছে যে চট্টগ্রাম থেকে, রাজশাহী থেকে, সাতক্ষীরা থেকে, বরিশাল থেকে এই কেউ নতুন আগন্তুক আসলো শাহবাগে, সেটা মহ থেকে শাহবাগে আসছে। এই শাহবাগে এসে তো অনেকে নিঃস্ব বা সর্বস্ব হারিয়েও ফেলেছে। তার পক্ষে আর সৃজনশীল হওয়া সম্ভব না। একসময় সে মানে সবকিছু হারিয়ে আবার হয়তো যেখান থেকে এসেছিল সেখানে ফিরে গিয়েছে। সেই তাদের সম্পর্কে তোমার জানা আছে? শাহবাগের যে বন্দনাটা শুনলাম এতক্ষণ তোমার কাছ থেকে বিরতিতে যাওয়ার আগে পর্যন্ত, কিন্তু ওই যেটা বলছিলাম, অনেকে এসে সর্বস্ব হারিয়ে ফেলে নিঃস্ব হয়ে যায়। সে যে স্বপ্ন নিয়ে এসেছিল, সে হয়তো ভ্যানগগের কথা বারবার বলছিলেন, বা তার সঙ্গে দেখা হবে ভেবেছিল, হুমায়ুন আজাদ স্যারের সাথে তার দেখা হবে সে ভেবেছিল, কিন্তু আসলে সেই দেখাটা হয়ে ওঠেনি। এবং সে এক সময় আবার যেখান থেকে এসেছিল সেখানে। এইটা খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন আর কি, বা আলোচনার কথাটা, যে একটা মোহ তো থাকেই। একটা মোহ, যেমন ক্যাসিনোতে যারা জুয়া খেলতে যায়, লাস ভেগাসে যায়, তারাও আমার ধারণা অনেক টাকা জিতবে বলেই যায়, কিন্তু সবাই তো আর টাকা জেতে না। কেউ কেউ জেতে, সেই টাকাটা কোথা থেকে আসে? কেউ কেউ হেরে গেছে বলে ওই টাকাটা সে পায়। সেই ব্যাপারটি অন্যান্য ক্ষেত্রের মতোই শাহবাগ, টিএসসি, এই তারুণের মধ্যেও হয়। একজন হয়তো তরুণ কবি অনেক স্বপ্ন দেখে, অনেক কিছু নিয়ে র্যাবো মালার মেয়ে বদলিয়ার তুলোধনা করতে করতে শাহবাগে এসে পৌঁছলো, কামরুল হাসান হতে আসলো, কিংবা একজন সঙ্গীত শিল্পী হওয়ার জন্য গিটার নিয়ে চুল টুল বড় করে রাত জাগা না খাওয়া স্ট্রাগল করছে, কোথায় সঞ্জীব চৌধুরী হতে এসেছে। হ্যাঁ, সঞ্জীব চৌধুরী হওয়ার জন্য শাহবাগে ঠিকই এসে গেছে। এবং সে জানে যে শাহবাগে গেলে আমি সঞ্জীব চৌধুরী হতে পারবো। কিন্তু হয়তো 10 বছর পরে বা 12 বছর 15 বছর পরে তার সঞ্জীব চৌধুরী হওয়া হয়নি। সে গিটার নিয়ে কাজ করতে করতে জীবিকার প্রশ্ন, বিশেষ করে পেটে ভাতের প্রশ্ন, মাথা গুঁজে থাকবার প্রশ্নে কোথাও হয়তো একটা জায়গায় চাকরি নিল, সেই চাকরির থেকে সময় বাঁচিয়ে প্রথম দিকে শাহবাগে বা এই তারুণ্যের অঞ্চলে, বাংলাদেশের ল্যাতিন আমেরিকা বলে আমি একটু আগে যেটা বলছিলাম, তো সেখানে আসার জন্য সে চেষ্টা করলো, কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওটা হলো না। হয়তো এরকম আশাহত হওয়া, স্বপ্ন ভেঙে যাওয়া, স্বপ্ন ভঙ্গ হওয়া, এমনকি বাড়ি ফিরে যাওয়া, কেউ কেউ বিলীন হয়ে যাওয়া, এমন কোথায় গেছে আমরা জানি না। মানে আমাদের মানে আমাদের সঙ্গে অনেক কেউ তো আমরা আর অনেকে খুঁজে পাওয়া যায় না, এমন কোথায় গেছে সেটা পর্যন্ত জানা যায় না। বাড়িতেও নেই, শাহবাগে নেই, তারা এক ধরনের আত্মগোপনে, তারা এক ধরনের পাখি হয়ে গেছে আসলে। তারা শাহবাগ থেকে উড়ে তারা কোন এক বিলের দিকে গেছে, যে বিলটা আমাদের ভূমি মন্ত্রণালয়ের মানে জানাশোনার মধ্যে নেই। এমন একটা গোপন বিলে, ঝিলে শাহবাগের থেকে ব্যর্থ হওয়া তরুণরা, মানে তুমি হয়তো মজা পুকুর বলবে না, সে এই ব্যর্থ হওয়া তরুণরা, স্বপ্নভঙ্গের তরুণেরা পাখি হয়ে সেখানে চলে গেছে। এখন সেখানে যদি কেউ তীর নিয়ে বসে থেকে এদেরকে মেরে খায়, এদের জীবনের শেষটুকুও গেল, এটাও আছে মনে হয়। তা আমার মনে হয় তাদের জন্য তবু স্বপ্ন দেখা মানুষের বন্ধ হবে না। একটা ছেলে ঠিকই গিটার নিয়ে চলে আসে, সঞ্জীব চৌধুরীর মতো গান গাবো বা হ্যাপি আকাউন্টের মতো হব, এরকম আছে একটা কবি হওয়ার জন্য। কোথাও তো জায়গা তো লাগে, যেমন লালন। কিন্তু এখানে একটা জিনিস বলি, তুমি জায়গার কথাটা বললো তো, এক সময় যে এখানে আসার পর যে জায়গা দেয়া হতো, স্থান দেওয়া হতো, গ্রহণ করা হতো, যেটা বললাম যে শাহবাগে বা এই পুরো অঞ্চলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকের কাছে যে জায়গাটি পাওয়া যেত, কামরুল হাসান, জয়নুল আবেদিন, হুমায়ুন আজাদ, সফা ভাই, তাদের কথা বলছি আমরা, তারা যেভাবে জায়গা করে দিতেন, বা তার জন্য যে ওই যে বিনিয়োগের কথা আছে, নিজেরা উল্টো বিনিয়োগ করতে, যে ছেলেটি এসছে সাতক্ষীরা থেকে, এসছে
মাগুরা থেকে এসছে, চট্টগ্রাম থেকে, পঞ্চগড় থেকে, বরিশাল থেকে, পঞ্চগড় থেকে, তাকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য যে একটা নিজেরাই তাড়না বোধ করতেন, সেটাকে এখন তুমি দেখতে পাও? এইটা কিন্তু তুষার খুব একটা উল্লেখযোগ্য প্রশ্ন যে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যান দিনের সন্ধ্যা লাগার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। মানে স্বাধীনতা কিছুটা রুদ্ধ হয়ে গেছে। তারপরে আহমদ ছফা আজিজ মার্কেটে বলা যেতে পারে যে একটা টোল নিয়ে বসে থাকতেন, আমরা বলবো যে দোকান কিন্তু আসলে টোল। হুমায়ুন আজাদ সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাপিরাস মোতাহার বাইরে আজিজ মার্কেট পর্যন্ত বা রাস্তাঘাটে পাওয়া যেত, কথা বলতেন, তরুণদের সঙ্গে এই বিনিয়োগটা হতো। এখন এটা কমে গেছে। এটা হয়তো এই সময়ের ভাষা, কমে গেছে। এখন নেটের কারণে, মোবাইলের কারণে প্রত্যেক মানুষ একটু ব্যক্তিগত, আগে যেমন দলগত আড্ডা হতো, এখন বসে বসে সবাই এরকম করে, এরকম করতে করতে হাঁটে রাস্তায়। এই দৃশ্য তো আজ থেকে 10 বছর আগে আমরা দেখিনি যে একজন মানুষ মোবাইল টিপতে টিপতে রাস্তা দিয়ে হাঁটছে। তো এখন সেটা হয়ে গেছে, বিড়বিড় করে হাঁটছে, কথা একাকে বলতে বলতে যাচ্ছে, এরকমও আছে। এইসব কারণে একটু পরিবেশ ঘুরে গেছে। এখন একটা তরুণ বা একটা তরুণী মেয়ে শাহবাগে যত স্বাচ্ছন্দ্যে আড্ডা মারতে পারে তার বন্ধুর সঙ্গে, এই বাংলাদেশে কোথাও তা পারে না। এই মুহূর্তে চিতে গেলে দেখবো তারা সারাদিন গেটার মেরে আড্ডা মারতেছে, খাওয়া নেই, দাওয়া নেই, পাউরুটি একটা খেলো কি খেলো না, সে তো নভেরাতে বিলীন হয়ে গেছে। নবেরাতে বিলীন হয়ে গেছে, পুরোটাই হয়তো নবেরা তার মাথার মধ্যে আছে। বা সুরায় খনম হয়ে মনে মনে একজন আবুল হাসানকে সে খুঁজে ফিরছে বা তার সঙ্গে আছে। রুদ্র তসলিমা, সবচেয়ে বড় জিনিস, তসলিমা নাসরিন এবং রুদ্র শাহবাগের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই দৃশ্যটি এখন স্বপ্নের মতো, কিন্তু এটা সত্য দৃশ্য। যে এই জগৎ বিখ্যাত তসলিমা নাসরিন কিংবা আমাদের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, তারা দুজন শাহবাগে আছে, একজন ডাক্তার, একজন কবি, প্রেম করছে, পাউরুটি খাচ্ছে, কবিতা নিয়ে কথা বলছে, ঝগড়া করছে, এর মধ্যেই ভালোবাসা বিরহ বেঁচে থাকা হচ্ছে। সেটার একটা ছায়া কাজ করে। পুরো ঢাকা শহরে ভালোবাসা নেই, কিন্তু শাহবাগ অঞ্চলের হাওয়ায়, ঘাসে, মাঠে, ধুলোয় ভালোবাসা মিশে মিশে আছে। ভালোবাসার উড়াউড়ি, ভালোবাসা উড়ে যাচ্ছে। যে আসলে সত্যি কথা, ভালোবাসা, বিরহ, বেদনা, বিপ্লবের আকাঙ্ক্ষা, হ্যাঁ, স্বপ্নভঙ্গের বেদনা সবই আছে। আমিও তার মধ্যেই বিকশিত হয়ে থাকা একজন বা প্রবাহিত একজন মানুষ। শহর বুড়ো হচ্ছে, শহর বুড়ো হয়ে যাচ্ছে, কিন্তু শাহবাগ বুড়ো হচ্ছে না। শাহবাগ কখনো, এই একটা কথা বলে, শাহবাগ সে সবসময় 18 বা 16 শাহবাগ কখনো ঘুমায় না। এমনকি একটা কথা বলি, সারা শহর ঘুমায়। এই মুহূর্তে শাহবাগের রাত 4টার সময় দেখলে যে সোহরাওয়ার্দী ওই পিজির মোড়ে কয়জন পাউরুটির দোকানে বসে আড্ডা মারতেছে, থাকছে, ওরা ওয়েট করতেছে কখন সকাল হবে এবং ওরা উদ্যানে যাবে। এই যে রাত 4টার সময় আমি গেলেও দেখতে পাবো, রাত 3টার সময় গেলেও দেখা যাবে যে পিজির সামনে বা জাদুঘরের সামনে কয়েকজন তরুণ ঝিমোচ্ছে, কথা বলছে। কথা বলার বিষয়টা কি, আগামীকাল বিকেলবেলা ওরা একটা লিটল ম্যাগাজিন করার জন্য বা একটা অনলাইন করবে বলে ডিসিশন নিচ্ছে, সেটা রাত 4টার সময় জাদুঘরের সামনে বসে। এই দৃশ্যটা তো অন্য অঞ্চলের জন্য একটা অবাস্তব ব্যাপার। আমি এগুলো ঘুরে ঘুরে দেখি। কিন্তু এই যে যেটা বলছিলে যে স্মার্টফোনে হেঁটে হেঁটে কথা বলছে, ইন্টারনেটের যুগ, নেটের যুগ, এবং লিটল ম্যাগ গুলো এখন ইন্টারনেটে রূপান্তর হচ্ছে, সেই জায়গা থেকে নিয়ে একটু কথা বলতে চাই যে লিটল ম্যাগের সংখ্যা কমে যাচ্ছে। হয়তো সে লিটল ম্যাগের কথা বলছে, লিটল ম্যাগ না হয়ে তারা হয়তো বলছে অনলাইন একটি পোর্টাল, লিটারেচারের একটা পোর্টাল তৈরি করবে, সেটা হয়তো কথা বলছে। এখন এই যে লিটল ম্যাগ তো একদমই প্রায় কমতির দিকেই বলা যায়। এখন সবাই অনলাইনে যাচ্ছে, ঝুঁকে যাচ্ছে, কারণ এখন অনলাইন বেজ দুনিয়াদারি হচ্ছে। টেলিভিশন নিউজ মানুষ এখন অনলাইন থেকে আগে দেখে, রেডিও, টিভি, পেপার, এই তিনটার আগে নিউজ প্রকাশিত হয় অনলাইনে। এখন থেকে 36 সেকেন্ড আগে মগবাজারে কোথাও একটা জায়গায় দুর্ঘটনা ঘটেছে, 36 সেকেন্ডের মধ্যে কোনো টেলিভিশন নিউজ তৈরি করে উঠতে পারে না, কিন্তু অনলাইনে নিউজটা চলে আসে। সেই কারণে লিটল ম্যাগাজিনের প্রকাশনা কমে গেলেও বইমেলার সময় আবার দেখা যাচ্ছে যে বইয়ের ব্যাপারটির দিকে আবার সবার মনোযোগ ঠিকই আছে। বইমেলার সময় লিটল ম্যাগাজিনের স্টল দেয়া না দেয়া নিয়ে বাংলা একাডেমির কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। সেখানে তাদের লিটল ম্যাগাজিনের মানে অ্যাপ্লিকেশনের পরিমাণ বেড়ে গেছে। আমি সম্প্রতি সরকার সেটা কি মানে মৌসুমী লিটল ম্যাগ যে বইমেলা উপলক্ষে সারা বছর আর কোনো মানে হয়তো বেরোচ্ছে না, কিন্তু বইমেলাকে মানে মেলা মাঠে আসতে হবে দেখে একটা লিটল ম্যাগ কিছুটা সেরকম। আর কিন্তু মেলার মাঠে আসার জন্য আবার যে সমস্ত লিটল ম্যাগাজিনটা একটু দায়বদ্ধ, তাদেরকে ছাড়া স্টল দেয় না, সেদিক দিয়ে মৌসুমী হলেও বইমেলাকে ঘিরে আমাদের সারা বছরের প্রকাশনা আবর্তিত। বাংলাদেশের বাংলা বইয়ের প্রকাশনা
বাংলা একাডেমি বইমেলাকে ঘিরে আবর্তিত, জি। অর্থাৎ 9-11 মাস কিন্তু ওই অর্থে তোড়জোড়টা থাকে না। সেই জন্য অনলাইন থেকে, পেপার থেকে লিটল ম্যাগাজিন থেকে অনলাইনের দিকে যাচ্ছে জেনারেশন, একটা ভারসাম্যমূলক দেখাচ্ছে। এখনো ঠিক বলা যাচ্ছে না যে লিটল ম্যাগাজিনকে ভুলে গেছে সবাই, আবার অনলাইন কি সবাই গ্রহণ ঢাকার করে বাইরে ফেলছে। অনেক লিটল ম্যাগ হচ্ছে এবং অসংখ্য মানুষ আছে এখনো অনলাইন ব্যবস্থাপনায় লেখালেখি এতদূর এগিয়ে গেছে সেটা সে জানেই না, এমন এমন প্রতিষ্ঠিত লেখক পাঠকও আছে। আবার আমি যেমন দু জায়গাতেই অ্যাটেন্ড করছি, অনলাইনেও লিখছি, পেপারেও লিখছি। আসলে পেপার রাখা, একটা সংরক্ষণ করা, পেপারটা সংগ্রহ করে আনা, কাটিং করে রাখা, এই কাজগুলো অনলাইনে লাগে না। অনলাইনে সেভ করে রাখলে হলো, আকাশ যতদিন আছে আমার লেখা ততদিন থাকবে, আমরা ততদিন থাকবো। সেই সব ঘিরে একটু ভারসাম্যমূলক ভাবে প্রিন্ট এবং অনলাইন দুটোই আছে। এবং পাঠকও তো লেখা পড়ছে অনলাইন থেকে বেশি বেশি পড়ছে, এই যে খুবই হ্যাঁ, মানে তুমি সারা পাচ্ছ যে কে পড়লো, কতজন পড়লো, কমেন্ট সহ তাৎক্ষণিক ভাবে জানা যাচ্ছে, কতজন হিট করলো লেখাটা, কতজন পড়েছে, এটা জানা যাচ্ছে। সেদিক দিয়ে অনলাইনটা একটু মানুষের কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে এই যে শাহবাগের আড্ডাটা তো অনলাইন মুখী এখন নাকি? অনেকটা অনলাইন মুখী। কারণ তারপরে শাহবাগের যে যেখানে ছড়িয়ে থাকুক না কেন অনলাইনে তো তাদের দেখা হচ্ছে। অনলাইনে দেখা হচ্ছে, আর প্রত্যেক মানুষের মধ্যে তার একটা ব্যক্তিগত ঘর বারান্দা আছে, সেই বারান্দাটুকু তার মধ্যে স্বাধীনতা চাওয়া, প্রত্যেক ব্যক্তির মধ্যে একটু একটু শাহবাগ আছে। বাংলাদেশের প্রশ্ন যদি বলি, সে একটু ওই বারান্দায় যে বসতে চাই, সে চাই যে ওখানে বসে এই জগৎ সংসারে একটু আলাদা কথা বলতে চাই, যেটা ভালো লাগার, ওই যে প্রেমের, ভালো লাগার, একটু স্বপ্নের, মানে তার একটা তাল গাছ দরকার, তাল গাছ দরকার, সে তাল গাছ তো সেটা তো আছেই। তো সেই জন্য অনলাইনেও শাহবাগ প্রতিষ্ঠিত আমাদের ব্যক্তি জীবনে। বাংলাদেশের তারুণ্যকে শাহবাগ ধারণ করেছে, এই কথা সব আলোচনার শেষে এই সত্য থাকবে। বিভিন্ন আন্দোলনে, শিল্পের প্রশ্নে আমাদের তো আর জায়গা নেই। এই যে লালন ফকির, সেউরিয়ার মতো একটা জায়গা না থাকলে লালন ফকিরকে আমরা দেখতে এবং এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা শাহবাগ পেয়েছে, কিন্তু ঢাকার বাইরেও যে বিশ্ববিদ্যালয় আছে, যে একটা জেলা শহরেও তাদের এরকম যে জায়গাগুলো আছে যেখানে তারা আড্ডা দিচ্ছে, চা খাচ্ছে, সেটাকে তারা ওই রকম একটু শাহবাগ, তাদের একটু শাহবাগ। এবং আমার মনে হয় প্রবাসী বাঙালিরা যেখানে আছে, এই জ্যাকসন হাইট টু ব্রিকলেন, সেখানেও একটু করে শাহবাগ আছে। বাংলাদেশের বাঙালি যেখানে আছে সেখানে এই তারুণ্যের অংশটা তারা আছে। এবং আমার ধারণা, ওই যে একটা কথা আছে যে শাহবাগ ঘুমোয় না, শাহবাগ জেগে থাকে। এবং আমরা যে সময়টা কথা বলছি, এই যে এই মানে শীত এবং বসন্তের একটা মাঝামাঝি অবস্থা থেকে, এই সময়টাই তো আগমনটা একটু বেশি বর্ষার চেয়ে। এই সময়টা বর্ষার সময় একটু সমস্যা হয়। এই সময়টা শীত এবং বসন্তের এই যে দোলা, এই যে হাওয়া, এই হাওয়া ডেকে নিয়ে আসে ছেলে মেয়েদের। এই হাওয়া কানে কানে বলে প্রেম করো, প্রেম করো, ভালোবাসো, একজন হাত রাখো, আর চোখে চোখে চোখ রাখো, এই হাওয়া বলে দেয়। সেই হাওয়াটা শাহবাগে একটু বেশি ঘোরে। শাহবাগে, নীলক্ষেতে, তীরছিতে, সুরর্দি উদ্যানে, চারুকলায়, পাবলিক লাইব্রেরিতে, নজরুলের কবর, এই রাস্তায় এই শাহবাগ এবং বর্ষায় যখন জারুল ফুটে, সোনালী ফুল ফুটে, তখনও শাহবাগে। এবং আমরা দেখতে পাবো যে বর্ষায় যে কদম ফুল, একগুচ্ছ কদম ফুল, কদম বেলি খোপায় নিয়ে যে মেয়েটি বেরোলো, তাকে প্রথম দেখা যাবে শাহবাগে। অর্থাৎ শাহবাগ এক ধরনের ওই অর্থে তারুণ্যের তীর্থভূমি, স্বপ্নের তীর্থভূমি, স্বপ্ন ভঙ্গেরও হয়তো, তবু স্বপ্নের আধিক্যটাই বেশি। আমি ওই স্বপ্নে একজন অন্যান্য অনেক লক্ষ তরুণের মতো আমিও একজন অংশীদার, তুমিও একজন অংশীদার, তুমিও শাহবাগের বাইরের কেউ না। এই জায়গায় যে কথা বলছি, এটা শাহবাগের আলো হাওয়ায় বেড়ে ওঠা এই বাংলা মোটর। ফলে আমার মনে হয় যে শাহবাগ স্তুতি নয়, তবু একটা জায়গার যে নিজের থেকে স্বাধীন হয়ে উঠবার একটি প্রয়াস, তা আমরা শাহবাগকে ঘিরে দেখেছি। শাহবাগেই সম্ভব ছিল মুভমেন্ট গড়ে ওঠা, এটা কারণ বাজারে সম্ভব নয়। সেই জন্য শাহবাগ, গণজাগরণের কথা বলছি, গণজাগরণের কথা যদি বলি আর কি, রাজনৈতিক যে চেতনার যে জায়গাটা, সেটাও তো আসলে শাহবাগ কেন্দ্রিক। বা শাহবাগ আমরা বলছি এটা একটা কেন্দ্র, কিন্তু শাহবাগকে ঘিরে যে পুরো একদম ওদিকে চাংখারপুল থেকে মেডিকেল কলেজ, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, এমনকি ইডেন কলেজ, অন্যান্য যে বিষয়গুলো আছে, গাছ অর্থনীতি সবকিছুই। এটা আমি বলতে পারি যে রাজনৈতিকভাবে যখন প্রশাসনিকভাবে অনেক অবরুদ্ধতা তৈরি, অবরুদ্ধ করে রাখার ব্যাপার আছে। যেমন সোহরাওয়ার্দী উদ্যান গত অনেকগুলো বছর বাদে, গত 1.5 বছর সন্ধ্যের পরে বন্ধ হয়ে যায়। তারপরে শুনছি যে শাহবাগ অঞ্চলে, এখন আমি শুনলাম যে শাহবাগ অঞ্চলে বা বিশ্ববিদ্যালয় অঞ্চলে ছাত্রদের কার্ড ছাড়া ঢুকতে পারবে না, এরকম ভাবে গেট করা হচ্ছে। এইগুলো বোঝা যায় যে নিরাপত্তার কারণে, নিরাপত্তার প্রশ্নে, কিংবা বহিরাগতরা এখানে যে নিরাপত্তার প্রশ্নে, আরেকটা হচ্ছে শাসন শোষণের প্রশ্নে। আচ্ছা, সেই শাসন শোষণের বিরুদ্ধে চিন্তা দাঁড় করাবার জন্য তারুণ্য
চিন্তা বিনিময় করার জন্য শাহবাগ অঞ্চলে এই বিনিময়টা ব্যাপক চলে, ব্যাপক পঠন পাঠন চিন্তার বিনিময়। বোঝাই যাবে না দুটো ছেলে আলোচনা করছে, কিন্তু ওরা তো আলোচনা করছে জাপল ছাত্রের অস্তিত্ববাদ নিয়ে, ওরা আলোচনা করছে পল গগা এবং ভ্যান গগের কথা। এই শাহবাগ অঞ্চলে যে রাজনৈতিক প্রবাহটা একটু উন্মুক্ত হতে চাই, অবরুদ্ধ জীবন থেকে বেরোতে চাই, বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে মফস্বল থেকে আসা তরুণরা চর্চার মধ্যে দিয়ে, বই পাঠের মধ্যে দিয়ে শাহবাগে এসে এক ধরনের চিন্তার সমদর্শী মানুষের সঙ্গে তার দেখা হয় খুব দ্রুতই। তেমন কথা বলি, বঙ্গবন্ধু 7 মাসের ভাষণ দিলেন কোথায়? এই শাহবাগ প্রান্তরেই, সোহরাওয়ার্দী এবং অরোরা এবং নিয়াজি যে আত্মসমর্পণ করলো কোথায়? ওই ওখানেই। জাহানুর ইমাম ঘাতক দলাল রাজাকারদের বিরুদ্ধে বিচারের দাবিটা কোথায় উঠালেন? মঞ্চটা এই শাহবাগেই। নেলসন ম্যান্ডেলা বা আমাদের ইয়াসির আরাফাত কিন্তু ওখানেই এলেন। আমি বলতে পারবো না মোহাম্মদপুর কেন্দ্রীয় মাঠে উনি বসেছিলেন, তা তো না, শাহবাগে আসছেন। তাহলে বুঝতে পারি যে আমাদের বন্ধু হিসেবে লালন ফকির বেঁচে থাকলে শাহবাগে ঠিকই একতলা নিয়ে চলে আসতেন, হাসান রাজা চলে আসতেন। শাহবাগ আমাদের তরুণ কবিতা, ফলে এখানে আসতেই হবে। শাহবাগটা সারা দেশের মানুষের, তরুণদের, নিজেদের সমস্ত বিরুদ্ধতার পরেও নিজেদেরকে মনে মনে জায়গাটাকে প্রায় স্বাধীন করে রাখা জায়গা। মুক্তাঞ্চল, চিন্তার মুক্তাঞ্চল বললে ওই টিএসসি থেকে ওই অঞ্চলটার মধ্যে পড়ে। প্রথমেই যেটা বলেছিলাম, রাজনৈতিক বিভ্রান্তিটা হয়, রাজনৈতিক চিন্তাকে অগ্রসর করে ফেলার পর সেটা চিন্তায় হয়, তারপর সেই চিন্তার মানে ভালো অংশটি সেটা চিন্তায় হয়, তারপর পিছিয়ে পড়ে, আবার তারা ঘুরে দাঁড়ায়। প্রথমত তরুণরা তো চিন্তায় যখন হয় তারা হতাশ হয়, আবার নতুন তরুণরা এসে আবার নতুন করে দানা বাঁধে। গণমানুষের স্বার্থে পুরো বাংলাদেশটাকে বুকের মধ্যে নিয়ে শাহবাগে একটা তরুণ একটা ছোট্ট চায়ের দোকানে বসে তার বন্ধুটার জন্য অপেক্ষা করে। ওই বন্ধুটা আসলে দুজনে মিলেই তারা হয়তো একটা লিটল ম্যাগাজিন বের করার চিন্তা করবে। তখন এটা এই জন্য এছাড়া নানা সংগঠন এবং শুধুমাত্র লিটল ম্যাগাজিন আমরা বলছি, তাইগুলো মানে এই যে আজকের যারা এই যে আমরা ওই যে কর্পোরেট শব্দটা যে নেই, তারও তো অনেক চিন্তায় শাহবাগ থেকেই হয়েছে। তারা শাহবাগ থেকে বেরিয়ে যে হয়তো অনেক বড় কর্পোরেট প্রতিষ্ঠানের মালিক হয়েছেন, তাই না? এই নমুনা ভুরি ভুরি পাওয়া যাবে যে কর্পোরেট চিন্তা বা শাহবাগ থেকে বের হয়ে যে তারা অনেক বড় প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন। সেটাও শাহবাগের ওই চিন্তাভূমির উৎকর্ষের কারণেই, উৎকর্ষের মধ্য দিয়েই সেটা তৈরি হওয়া। শাহবাগ একটু এক ধরনের শাহবাগের দুর্বলতা আছে, সেটা আমি বলবো যে শাহবাগের এই সমস্ত তারুণ্য এটা অসাংগঠনিক। সেই কারণে বিচ্ছিন্ন হয়ে যায়, সে কারণে বিভ্রান্ত হয়, সে কারণে বিভ্রান্তি আসে, মানে কিছুটা ব্যক্তিকে কেন্দ্র করেও এক ধরনের আবর্তিত হয়, ঘটে, কিছু আবর্তন হয়। কিন্তু সেই ব্যক্তিগুলোর আগের মতো সে আলোকিত বা বাতিঘর বলতে আমরা যে বলছি যে বাতি জ্বলছে, এরকম বাতিঘর আমরা দেখতে পাচ্ছি না। আসলে এই ক্ষেত্রে সঞ্জীব চৌধুরীর একটা গানের লাইন মনে পড়লো যে কথা বলবো না, কথা বলার কিছু নেই, বাড়ি ফিরবো না, আগের মতো কিছু নেই। আগের মতো আসলে আর কিছুই থাকছে না, থাকেও না, এবং বদলে যাওয়াটাই জীবন। আজকে অনেকগুলো টেলিভিশন চ্যানেল, অনেক অনলাইন। আজ থেকে 20 বছর আগে আমি ঢাকায়, 25 বছর আগে ঢাকায় কবিতা পাঠাতাম ডাকযোগে খামের মধ্যে। এখন SMS করে মেসেজ করে পাঠাচ্ছি, মেল করতেছি। মেলও এখন মানে ফেসবুক ইনবক্সে। ইনবক্স শব্দটি এত জনপ্রিয় হয়ে গেল আমাদের চোখের সামনে, যেভাবে ডাকঘর শব্দটিও দ্রুত প্রস্থান করলো। হ্যাঁ, ডাকবক্স থেকে ইনবক্স, এবং ডাকঘর শব্দটি যেভাবে হারাই গেল, হিডেন হয়ে গেল, ইনবক্সে দিয়ে দিয়ে এই জিনিসটা খুব এসে গেছে। হয়তো যুগের হাওয়া বদলে যাচ্ছে, কিন্তু ভিতরের ইনবক্সের তারুণ্য তো আছেই, সবসময় আছে, এবং তারাই বাংলাদেশকে দেখে রাখবে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের তারুণের, বাংলাদেশের ইনবক্স শাহবাগ বলা যেতে পারে। বাংলাদেশের ইনবক্স শাহবাগ, ওখানে গেলে তারুণ্যটা বোঝা যায়। ওখানে জায়গাটা, ওখানে না সরকারি না বিরোধী দল, এমন ভাবে শাহবাগের তরুণদের নির্মোহ আছে। হ্যাঁ, সরকারি দল না, বিরোধী দল না, তারা কোন রকম কোন, কিন্তু তার মানে এই নয় যে তারা রাজনীতির ব্যাপারে উদাসীন। সর্বোচ্চ পড়াশোনার মধ্যে তারা মুখ করছে যে কলকাতায় কি হচ্ছে, লেথেনে কি হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে, প্রচলিত রাজনীতিবিদরা কি করছে, এখানকার আন্দোলন হয়ে ওঠা আন্দোলন কিভাবে বিফলে গেল, কারা চিন্তাই করলো, সেই আন্দোলন থেকে কারা মধু খেয়ে গেল, এইসব তারা খেয়াল রাখে। এবং সার্বক্ষণই মানে সেখানে একটা জবাবদিহিতাও আছে। তো আমরা শাহবাগ বা এই পুরো অঞ্চল এবং সৃজনশীলতা, ঢাকা শহরের এবং ঢাকার বাইরেও তার সংযুক্তি নিয়ে কথা বললাম। তোমাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে সময় সংলাপের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।